গুড মর্নিং। শুরু করে দিচ্ছি এডুকেশন অনলাইন। আমাদের সঙ্গে সমস্ত পড়ুয়া বন্ধুরা অবশ্যই রয়েছে তোমাদেরই অনলাইন ক্লাসরুমে। যেমনটা তোমরা জানো যে ক্লাস 9 থেকে শুরু করে ক্লাস 12 অবধি প্রত্যেক দিন বিভিন্ন সাবজেক্ট নিয়ে এখানে হাজির থাকেন তোমাদের টিচার্সরা, এবং তারা কিন্তু তোমাদেরকে অনলাইনে তোমাদের বিষয়গুলোকে আরও ভালোভাবে বুঝিয়ে দেন। এবং কত সুবিধা তোমরা বলো যে একদিকে যেরকম তোমরা বাড়িতে আছো, স্কুলে যেতে পারছিলে না এতদিন, এখন তো স্কুলেও যেতে পারছো, তার পাশাপাশি যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে এই যে অনলাইন ক্লাসরুম। এখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে তোমরা বিষয়গুলোকে জানতে পারছো, কত সুন্দরভাবে তোমরা বিষয়গুলোকে বুঝতে পারছো। আজকে ক্লাস 12-এর কেমিস্ট্রি, তাই নিয়ে আলোচনা হবে। তো ক্লাস 12-এ যারা রয়েছে তোমাদের তো সামনেই পরীক্ষা, যদিও এবছর অনেকটা সময় তোমরা হাতে পেয়েছো, তো সেই সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশন অবশ্যই চলছে। এখন তো টেস্ট পেপারও চলে এসেছে, তোমরা হয়তো সেগুলোকে নিজেরা সলভ করছো। তারপরেও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকতে পারে, আরও ভালো করে বিষয়টাকে বুঝে নেওয়ার ইচ্ছে অবশ্যই তোমাদের আছে। তো তোমরা আজকে শুনে নাও ক্লাস 12-এর কেমিস্ট্রি নিয়ে যে আলোচনা হবে, সেই আলোচনায় অবশ্যই তোমরা তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে, সরাসরি কথা বলার অপশন তো রয়েছে। আজকে আমাদের এডুকেশন অনলাইনে তোমাদের অনলাইন ক্লাসরুমে উপস্থিত রয়েছেন ছোট জাগুলিয়া হাই স্কুল থেকে স্যার শরৎ চৌধুরী। অনেক স্বাগত আপনাকে স্যার অনুষ্ঠানে। নমস্কার সবাইকে, আমি ছোট জাগুলিয়া হাই স্কুলের কেমিস্ট্রির টিচার। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাকে অর্গানিকের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে ধরা হয়, সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড বা অ্যালডিহাইড কিটোন যৌগ। তা আমি টাইম ওয়েস্ট না করে সরাসরি চলে যাই। আমি আজকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন বা নিউক্লিওফিলিক যৌগ যৌগ বিক্রিয়া। তোমরা একটু দেখো, একটু ভালো করে শোনো মন দিয়ে। এইটা কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রির পার্টিকুলারলি ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তা আমরা বিক্রিয়াগুলো কিভাবে হয় সেটা যদি একটু বুঝতে পারি তাহলে চ্যাপ্টারটা খুব সোজা। অর্গানিক অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু অ্যাকচুয়ালি অর্গানিক অ্যাকচুয়ালি একটু চিন্তা করে দেখলে অর্গানিকটা কিন্তু সবচেয়ে সোজা, সবচেয়ে স্কোরিং। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আচ্ছা চলুন আমরা শুরু করে আর টাইম ওয়েস্ট না করে। আমি আজকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া। আচ্ছা, বুঝতে না পারলে একটু প্রবলেম হবে না আশা রাখি। আচ্ছা শুরু করি। নিউক্লিওফাইল কি, প্রথম আস্তে আস্তে পয়েন্ট অনুযায়ী তোমরা টপিকগুলো দেখো, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। আমি প্রথমে জিজ্ঞেস করব, মানে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে নিউক্লিওফাইল কি, হোয়াট ইজ নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল হচ্ছে যারা নিউক্লিয়াসকে ভালোবাসে। কথাটা এভাবে এসছে, নিউক্লিও মানে নিউক্লিয়াস আর ফাইল মানে লাভিং। তাহলে কি হচ্ছে, নিউক্লিওফাইল কি হলো, যারা নিউক্লিয়াসকে ভালোবাসে। তাহলে যারা নিউক্লিয়াসকে ভালোবাসে তারা নিউক্লিওফাইল। এখন নিউক্লিয়াসকে কারা ভালোবাসে? নিউক্লিয়াসকে তারাই ভালোবাসবে যাদের মধ্যে নেগেটিভ চার্জ আছে। কেন নেগেটিভ চার্জ আছে ভালোবাসবে? কারণ নিউক্লিয়াসের মধ্যে আছে পজিটিভ চার্জ। তাহলে যারা পজিটিভ চার্জকে ভালোবাসে তারাই হবে নিউক্লিওফাইল। তাহলে কারা পজিটিভ চার্জকে ভালোবাসতে পারে? অবশ্যই যাদের মধ্যে নেগেটিভ চার্জ আছে, মানে অ্যানায়নরা, বা যাদের মধ্যে ইলেকট্রন বেশি আছে বলতে পারি। যেমন ধরো আমি একটা অ্যানায়ন বললাম OH মাইনাস, তাহলে এই OH মাইনাসে যেহেতু অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, সে অবশ্যই পজিটিভ চার্জকে ভালোবাসতেই পারে। আচ্ছা ধরো আমি বললাম RO মাইনাস, তাহলে সেও কি করতে পারে, এটাও নিউক্লিওফাইল। তাহলে যত অ্যানায়ন্স আছে দে আর অল নিউক্লিওফাইল, তাহলে তারা সবাই নিউক্লিওফাইল। এছাড়া নিউট্রাল স্পিসিস বা প্রশম অণু আমাদের নিউক্লিওফাইল হতে পারে। যেমন ধরো আমি যদি বলি ওয়াটার, জলের ভালো করে খেয়াল করবে অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে। তো এই লোন পেয়ার যেহেতু ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তাহলে অবশ্যই সেও কি করবে, ইলেকট্রনকে পজিটিভ চার্জকে ভালোবাসতেই পারে। ঠিক আছে, তাহলে কারা দাঁড়ালো নিউক্লিওফাইল? সোজা কথায় যাদের মধ্যে নেগেটিভ চার্জ আছে বা যাদের মধ্যে এক্সট্রা লোন পেয়ার আছে যেগুলো কোনো কাজে লাগছে না, তাদের বন্ডিংয়ে কাজে লাগছে না। লোন পেয়ার অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না। তাহলে নিউক্লিওফাইল কারা? আবার সোজা কথায় যাদের মধ্যে নেগেটিভ চার্জ আছে বা যাদের মাথায় এরকম লোন পেয়ার আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে নিউক্লিওফাইল কারা। তোমরা এগুলো জানো, আমি সেই জন্য আর বেশি বলছি না। আমি সোজাসুজি চলে যাই কিভাবে নিউক্লিওফাইল কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, আমার সেকেন্ড কোশ্চেন, কার্বনিল যৌগ কি বা কারা? দেখো কার্বনিল যৌগ কারা তোমরা সবাই জানো। কার্বনিল যৌগ হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনকে আমরা কার্বনিল যৌগ বলে চিহ্নিত করি। তার মানে কি, যাদের মধ্যে এই গ্রুপটা থাকবে তারাই হচ্ছে কার্বনিল যৌগ।
এখন প্রশ্ন হচ্ছে এই গ্রুপটা তো অনেকের মধ্যেই আছে, অ্যাসিড এবং অ্যাসিডের যে ডেরিভেটিভ বা সঞ্জাত যৌগ তাদের মধ্যে এই গ্রুপটা আছে, কিন্তু তাদেরকে আমরা কার্বনিল যৌগ ধরি না। আমরা শুধুমাত্র কার্বনিল যৌগ বলতে তাদের বুঝবো অ্যালডিহাইড আর কিটোনকে বুঝবো। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট কি, কার্বনিল যৌগ কারা, এক কথায় উত্তর হবে অ্যালডিহাইড এবং কিটোন। ঠিক আছে, চলো। আচ্ছা, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কী পার্থক্য, চলো আমরা দেখি। তাহলে 3 নম্বর পয়েন্ট, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কী পার্থক্য। দেখো, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য হচ্ছে এই গ্রুপটা থাকবে, অ্যালডিহাইডে এখানে একটা এইচ থাকে, সো দিস ইজ অ্যালডিহাইড। আর কিটোনে কি হয়, দুদিকে দুটো আর থাকবে, এই হচ্ছে পার্থক্য। ওপরটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে, ওপরটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডে সিএইচও গ্রুপ থাকে, এটাকে শর্টে আমরা এইভাবে লিখি সিএইচও। আর কিটোনে কি থাকবে, দুদিকে দুটো আর থাকবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার তাহলে অ্যালডিহাইড হলো, কিটোন হলো বা কার্বনিল যৌগ কি আমরা বুঝলাম। তাহলে ফার্স্ট পয়েন্ট নিউক্লিওফাইল কি হলো। 2 নম্বর পয়েন্ট আমরা দেখলাম কি জানো, 2 নম্বর পয়েন্ট কি দেখলাম ভুলে গেছি, আচ্ছা হোয়াটএভার, তোমরা অ্যালডিহাইড কিটোন দেখলে। চলো এবার কীভাবে রিয়াকশানটা হয় বা তার মেকানিজমটা কি, সে কী ধরনের বিক্রিয়া দেয় কার্বনিল যৌগ, সেটা আমরা একটু দেখি। চলো দেখা যাক কীভাবে বিক্রিয়া হবে। আচ্ছা, আমরা প্রথমে এই রিয়াকশানটা বোঝার জন্য আমরা কি করব, একটু দেখো আমি কী করছি, প্রত্যেকটা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করব। দেখো এটা হচ্ছে একটা কার্বনিল যৌগ, আমার বিক্রিয়াটা মেনলি যে রিয়াকশান হয় সেটা হচ্ছে এই জায়গাটায়, আমার এইখানে কি আছে, মানে এই পয়েন্টটাতে কি আছে বা এই পয়েন্টটাতে কি আছে, জেনারেলি আমাদের ওটা এখন দেখার দরকার নেই। তার মধ্যে মেন রিয়াকশান যেটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টটাতে রিয়াকশান হবে, সেই জন্য তোমরা কী করবে, কনসেন্ট্রেট করবে শুধু সি ডাবল বন্ড ওতে। চলো বিক্রিয়া কীভাবে হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে এই যে কার্বনটা, এটাতে একটা সিগমা, এখানে একটা সিগমা, এটা একটা সিগমা, তাই তো। সিঙ্গেল বন্ড হলে সিগমা হয়, আর ডাবল বন্ড হলে তার মধ্যে একটা সিগমা একটা পাই হয়। তাহলে কার্বনের টোটাল কটা সিগমা হলো, টোটাল 3টে সিগমা হলো, তাহলে 3 সিগমা। এখন 3 সিগমা মানে কোন হাইব্রিডাইজেশন, তাহলে 3 সিগমাতে প্রথমে একটা এস নিতেই হবে, আর যেহেতু 3 তাহলে আমি দুটো পি নিতেই হবে, তাহলে অবভিয়াসলি আমার হাইব্রিডাইজেশন দাঁড়ালো sp2। ঠিক আছে, তাহলে 3টে সিগমা যেহেতু 3, তাহলে 1 + 2, তাহলে এস দিয়ে শুরু করতে হয়, তারপর পিকে আনতে হয়, তারপর ডিকে আনতে হয়। তাহলে আমি একটা এস প্রথমে নেব, তারপর দুটো পিকে নেব, তার মানে কি আমার কি হলো, sp2 হাইব্রিডাইজেশন। যেহেতু এটা sp2 হাইব্রিডাইজেশন, তাহলে অবশ্যই মলিকিউলটা হচ্ছে প্ল্যানার, মানে সামতলিক। আচ্ছা, এটা এখন সামতলিক, ভালো কথা। তাহলে মলিকিউলটাকে আমি একটা প্লেনের মধ্যে আঁকতে পারি, মলিকিউলটাকে আমি একটা প্লেনের মধ্যে আঁকতে পারি। তাহলে আমি এইভাবে কল্পনা করি, মলিকিউলটা এরকম একটা প্লেন আছে, ইট ইজ এ প্লেন, এই প্লেনের মধ্যে আমার সি ডাবল বন্ডেড ওটা আছে। তারপরে পুরো মলিকিউলটা একটা প্ল্যানার, একটা খাতার যেমন একটা তল হতে পারে। ধরো আমি একটা এইভাবে দেখাচ্ছি, ধরো তোমার কাছে একটা এরকম একটা পেজ আছে, এই পেজে যে তলটা এরকমভাবে, তুমি একটা চিন্তা করো, এই তলটা যদি এরকম হয় তাহলে এদিকে একটা গ্রুপ আছে, এদিকে একটা গ্রুপ আছে, এই কার্বন এখানে আছে, আর ডাবল বন্ডেড ওটা এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন পাই ইলেকট্রন ক্লাউডটার দিকে আমরা একটু নজর দেবো। এখানে আমরা সিগমা বন্ড নিয়ে খুব একটা চিন্তা করবো না, আমাদের মেইনলি দরকার পাই ইলেকট্রন ক্লাউড। আচ্ছা, পাই ইলেকট্রন ক্লাউডটা কীরকম একটু দেখা যাক। চলো একটু পাই ইলেকট্রন ক্লাউডটা আঁকি। আচ্ছা দেখো পাই ইলেকট্রন ক্লাউডটা কেমন, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা সি ডাবল বন্ডেড ও, তাহলে এইখানটায় অক্সিজেন কার্বনের থেকে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই তো। তাহলে কার্বনের থেকে অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞা কি, যে মৌল মানে কোনো যদি এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে নিজের দিকে ইলেকট্রন জোরকে টানার ক্ষমতা, তাহলে অক্সিজেন অবশ্যই এই যে বন্ডিংয়ের ইলেকট্রনকে অনেক বেশি জোরে নিজের দিকে টানবে। তাহলে সে যদি নিজের দিকে টানে তাহলে আমি বলতে পারি অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ তৈরি হয়, আর কার্বনের মাথায় একটা পজিটিভ চার্জ তৈরি হয়। তার মানে কি, এই বন্ধনটা পোলার। যেহেতু বন্ধনটা পোলার, তাই আমরা বলতে পারি এই বন্ধনটা হচ্ছে ডিস্টর্টেড বা বিকৃত। কীরকমভাবে বিকৃত, দেখো মলিকুলার অরবাইটাল ডায়াগ্রাম যদি আমি একটু কল্পনা করি, চলো আমরা একটু মলিকুলার অরবাইটাল ডায়াগ্রাম নিয়ে কথা বলি। কীরকম মলিকুলার অরবাইটাল ডায়াগ্রাম, দেখো আমার কাছে যদি কার্বন কার্বন থাকে, এটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে পাই বন্ডটা যদি থাকে, তাহলে পাই বন্ডটা আমার এই যে প্ল্যানার, এই প্লেনের সঙ্গে এরকম বা এরকমভাবে আমি কল্পনা করতে পারি। এটাকে আমি পজিটিভ পার্ট ধরলাম, এটাকে নেগেটিভ পার্ট ধরলাম, তার মানে এটি কি একদম সমানভাবে বিন্যস্ত, এটা সিমেট্রিক্যাল, মানে এটা প্রতিসম দুটো কার্বনের তুলনায়। কেন,
কারণ কার্বন ইলেকট্রোনেগেটিভ, তাদের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভ পার্থক্য নেই। কিন্তু এই পার্থক্যটা যখন আমি একটা কার্বনকে আমি কী দিয়ে হাঁটিয়ে দিলাম, ধরো একটা কার্বনকে আমি অক্সিজেন দিয়ে একটু সরিয়ে দিলাম, একটা কার্বন এখন কী দিয়ে সরালাম, অক্সিজেন দিয়ে, তাহলে অবশ্যই যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে সেই বন্ধনটাকে মানে এই যে অরবাইটালটাকে সে নিজের দিকে বেশি করে টানবে। তাহলে বেশি করে টানলে তুমি একবার চিন্তা করো, তোমার কাছে একটা বেলুন আছে, ধরো একটা গোল বেলুন আছে, সেই গোল বেলুনটা তুমি মাঝখানটা একটা পেছনের দিকে একটা চাপ দিই, তো চাপ দিলে কী হয়, বেলুনটা অনেকটা এরকমভাবে তোমার কী হয়ে যেত, এরকম হয়ে যেতে পারে। ধরো তোমার বেলুনটা এরকম টাইপের গোল ছিল, তাহলে ঠিক একইভাবে তোমার এই অরবাইটালগুলো, এই যে পাই ইলেকট্রন ক্লাউডটা এরকমভাবে বিকৃত হবে, যাতে তার মোটা পোর্শন মানে যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ পার্ট বা নেগেটিভ পার্টটা, ইলেকট্রন নেগেটিভ ক্লাউডটা অক্সিজেনের দিকে বেশি সরে যায়, যেহেতু সে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই ছবিটাকে আমি একটু কি করব, একটু মডিফিকেশন করব। তাহলে এই ছবিটা আমার কাছে এরকম হতে পারে। ভালো করে দেখো, আমি এই সাইডটা একটু মোটা করে দিয়েছি অক্সিজেনের দিকটা, তাই তো? তার মানে কি, ইলেকট্রন ক্লাউডটা প্রথমে এরকম ছিল, এখন কি হয়ে গেল, যেহেতু তোমার অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই তার দিকে ইলেকট্রনিক ক্লাউডটা সরে গেছে। পুরোপুরি সরবে না, কারণ পুরোপুরি সরলে তার বন্ড থাকবে না, তাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টসের দিকেই এই ক্লাউডটা বিকৃত হয়েছে, বা আমরা বলি ডিফর্ম হয়েছে। তাহলে ডিফর্ম হওয়ার জন্য কি হলো, অবভিয়াসলি এর উপর একটা হালকা পজিটিভ চার্জ তৈরি হলো। তার মানে কি, এই সেন্টারটা এখন হয়ে গেল নিউক্লিওফিলিক সেন্টার, কারণ আমি বলেছি নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াসে কি থাকে, পজিটিভ চার্জ, আর যারা পজিটিভ চার্জকে ভালোবাসে তারাই নিউক্লিওফাইল। তাহলে অবভিয়াসলি আমার সিওর মধ্যে কার্বনের পার্টটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সেন্টার, তাহলে বোঝা গেছে। আর তাহলে অক্সিজেনটা অবভিয়াসলি তাহলে ইলেকট্রোফিলিক সেন্টার হবে। তাহলে এত কিছু বলার সোজা কথা জিস্ট বলি, সেটা হচ্ছে আমার সিও গ্রুপটাতে, সিও গ্রুপে তুমি শুধু এত কঠিনভাবে মনে না রেখে, এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি শুধু সিম্পলি মনে রাখবে যে এই নিলাম সি ডাবল বন্ডেড ও, শুধু অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই তার মাথায় ডেল্টা নেগেটিভ আর এর মাথায় ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে। তার মানে এখানে নিউক্লিওফিলিক সেন্টার থেকে কার্বন আর ইলেকট্রোফিলিক সেন্টার থেকে অক্সিজেন। ক্লিয়ার? তাহলে এইবার আমি চলো বিক্রিয়া কীভাবে হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা ধরো এবার তোমার কাছে একটা কার্বনের যৌগ আছে, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তাহলে 3 নম্বর পয়েন্টে আমরা দেখলাম সিও কীভাবে বিক্রিয়া করতে পারে, কার্বনটা নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে আর অক্সিজেনটা ইলেকট্রোফিলিক সেন্টার হিসেবে, তাই তো? আচ্ছা ইলেকট্রোফাইল কি? তাহলে যারা ইলেকট্রনকে ভালোবাসবে, তাহলে অবভিয়াসলি ইলেকট্রনকে কারা ভালোবাসবে, যাদের মধ্যে পজিটিভ চার্জ আছে বা ইলেকট্রনের ঘাটতি আছে, তাই তো? তাহলে এখানে যেহেতু ইলেকট্রনের আধিক্য আছে, তাহলে যে ইলেকট্রনকে ভালোবাসে সে তো এখানে এসে যুক্ত হবে না। চলো তাহলে পরের পয়েন্ট, বিক্রিয়ার মেকানিজম, আচ্ছা বিক্রিয়া কীভাবে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি। চলো, হাউ দ্য রিয়াকশন অকার্স, লেটস সি। দেখো একদম সিম্পল, একটু এই নিলাম, এটা হচ্ছে তোমার ডেল্টা নেগেটিভ, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ, ফাইন। আচ্ছা ধরো আমি মিডিয়ামে কী করলাম, একটা নিউক্লিওফাইল দিলাম, আমি নিউক্লিওফাইলকে NU মাইনাস বলে লিখলাম, NU মাইনাস স্ট্যান্ডস ফর নিউক্লিওফাইল। তাহলে কি করবে, দেখো নিউক্লিওফাইলের এই যে নেগেটিভ চার্জ বা এর মধ্যে যে ইলেকট্রন পেয়ার, সে যা সোজা এসে কোথায় অ্যাটাক করবে, কার্বনে অ্যাটাক করবে, বিকজ নেগেটিভ অ্যাট্রাক্ট টুয়ার্ডস দ্য পজিটিভ। আচ্ছা ভালো কথা, তাহলে এখন কি হলো, কার্বনের ভ্যালেন্সি কত হয়ে যাচ্ছে, তাহলে নিউক্লিওফাইলটা যদি অ্যাড হয় তাহলে কার্বনের ভ্যালেন্সি হয়ে যাচ্ছে 5, যেটা অর্গানিক কেমিস্ট্রি কেন সেকেন্ড রো এলিমেন্টের ক্ষেত্রে, সেকেন্ড রো এলিমেন্টে যারা যারা আছে তাদের ক্ষেত্রে 5 যোজ্যতা কখনো সম্ভব নয়, আর কার্বনের ক্ষেত্রে একদমই সম্ভব নয়। তাহলে এখন কার্বনের এখান থেকে একটা বন্ডকে ভাঙতে হবে, কোন বন্ডটা ভাঙবে, যেটা শক্তিশালী সেটা নিশ্চয়ই ভাঙবে না, তাহলে কে ভাঙবে, পাই বন্ডটা ভাঙবে, যেহেতু পাই বন্ড তোমার সাইড অন ওভারল্যাপ হয় বলে সেটা খুব দুর্বল হয়। তাহলে আমি ধরে নিলাম এটা পাই বন্ড, তাহলে পাই বন্ডের ইলেকট্রনগুলো এখন কার মাথায় চলে যাবে, অক্সিজেনের মাথায় চলে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি তৈরি হলো, আমার তৈরি হলো সি, এখানটায় আমি দিলাম NU, এখানে আমি দিলাম O, এখানে দিলাম মাইনাস, যেহেতু ইলেকট্রন পেয়ার এসছে, ও আগে নিউট্রাল ছিল, এখন এক জোড়া ইলেকট্রন পেয়ার আসার জন্য সে কী হলো, O মাইনাস হলো। ঠিক আছে, তাহলে এইভাবে যুক্ত হলো। আচ্ছা এবার দেখো বিক্রিয়া কিন্তু এখন শেষ হয়নি, মিডিয়ামে যখন একটা নিউক্লিওফাইল থাকে তাহলে অবশ্যই একটা ইলেকট্রোফাইলকে থাকতেই হবে। আমি ধরে নিলাম আমার কাছে একটা ইলেকট্রোফাইল E+ আছে, তা আমরা জেনারেলি E+-এর জায়গায় আমরা H+কে কল্পনা করতে পারি, কারণ মোস্ট অফ দ্য কেসেস ইলেকট্রোফাইল ইজ H+। ঠিক আছে, তাহলে কি হবে, H+ বা E+ এখানে যুক্ত হলো, আলটিমেটলি আমার কম্পাউন্ডটা আমি পেলাম, এখানে পেলাম NU, এখানে পেলাম O, এখানে পেলাম H, আমি H-ই ধরলাম। ঠিক আছে, সো এইটা টোটালটা মেকানিজম। আচ্ছা এটা দুটো স্টেপে হয়। প্রথম স্টেপ অ্যাকচুয়ালি অ্যাডিশন অফ নিউক্লিওফাইল ইজ দ্য RDS,
হোয়াট ইজ আরডিএস? তোমরা কাইনেটিক্স অবভিয়াসলি পড়েছো, সেখানে দেখেছো যে একটা বিক্রিয়া অনেকগুলো ধাপে হতে পারে। তাহলে এবার অনেকগুলো ধাপের বিক্রিয়া, কিছু ধাপ খুব তাড়াতাড়ি হয়, কিছু ধাপ আস্তে আস্তে হয়। পুরো বিক্রিয়াটা অদ্ভুতভাবে যে ধাপটা সবচেয়ে স্লো, মানে স্লোয়েস্ট ধাপের উপরই নির্ভর করে একটা বিক্রিয়ার হার। তো এইখানটায় দুটো ধাপের মধ্যে এই যে নিউক্লিওফাইলের অ্যাডিশনটাই পুরো বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। সেই জন্য এটাকে বলি আমরা আরডিএস বা রেট ডিটারমিনিং স্টেপস। ঠিক আছে, তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপস। সেই জন্য পুরো বিক্রিয়াটাকে বলি আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। বোঝাতে পারলাম? তাহলে আমরা আজকে যে টপিকটা করছি, কার্বনিল যৌগের মেইন রিয়াকশন কি আবার বলছি, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন বলছি? আমরা তো ইলেকট্রোফিলিক অ্যাডিশনও বলতে পারতাম। অ্যাকচুয়ালি যে নিউক্লিওফাইলটা অ্যাড হচ্ছে, এই প্রথম ধাপটাই হচ্ছে আরডিএস। ঠিক আছে, আরডিএস বা রেট ডিটারমিনিং স্টেপস, যেটা পুরো বিক্রিয়াটাকে কন্ট্রোল করে। বোঝা গেল? তাহলে এই মেকানিজমটা তুমি চিন্তা করো, তোমরা একটু সুন্দর করে দেখো। যখন নিউক্লিওফাইল আছে, আবার বলছি তুমি আগে নিউক্লিওফাইল খুঁজবে, খুঁজে সেটাকে সোজা কোথায় অ্যাড করাবে? কার্বনে অ্যাড করাবে। অ্যাড করানোর পরে তুমি কি করবে? এই যে পাই বন্ড আছে, যেহেতু কার্বনের যোজ্যতা বা ব্যালেন্সই কখনো 5 হতে পারে না, তাই এখান থেকে পাই বন্ডটা খুলে তার ইলেকট্রনকে অক্সিজেনের মাথায় দেবে। তাহলে অক্সিজেন যেহেতু দুটো ইলেকট্রন লাভ করলো, আর তার যেহেতু একটা বন্ড, তোমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করে দেখবে তার মাথায় একটা নেগেটিভ চার্জ চলে আসছে। এইবার মিডিয়ামে একটা ইলেকট্রোফাইল থাকবে। আবার বলছি জেনারেল মোস্ট অফ দ্য কেসেস ইলেকট্রোফাইল ইজ H+, তাই এখানে আমরা H+টাকে অ্যাড করিয়ে দেবো। সো দিস ইজ আওয়ার সিম্পলি মেকানিজম। এটা হচ্ছে আমাদের সহজ মেকানিজম। বোঝা গেল? কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে পরে প্রশ্ন করো, আমি আগে কিছু বিক্রিয়া করিয়ে নিই, তারপর আমি তোমাদের আবার দরকারে যদি কারো কোনো ডাউট থাকে আমি সেটা বলে দেবো। আচ্ছা চলো এবার আমরা কিছু বিক্রিয়া শুরু করি। তাহলে এবার বিক্রিয়ার রেট, চলো বিক্রিয়াটা কিভাবে কে কত ফাস্ট দেবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা দেখো, একটা বিক্রিয়া আমরা দেখলাম যে জেনারেলি কার্বনিল যৌগ কী বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, তাই তো, মানে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। আচ্ছা এই দ্রুত বিক্রিয়ার হার আমরা একটু বের করতে চাইছি। ধরো তোমার কাছে, দেখো এটা হচ্ছে আমার 5th পয়েন্ট, সেটা হচ্ছে বিক্রিয়ার রেট কীভাবে আমরা ডিটারমাইন করব। দেখো আমি 3টে কেস নিচ্ছি। এটা হচ্ছে ফর্মালডিহাইড, আচ্ছা তারপর আমি একটা নিলাম, যে কোনো একটা অ্যালডিহাইড নিলাম, আর এখানে দিলাম H। আচ্ছা আমি এবার নিলাম কিটোন। দেখো তুমি আস্তে আস্তে লেফট থেকে রাইটে, আমার কাছে প্রথমে ছিল দুটো H, সেখান থেকে আমি একটা Hকে একটা R দিয়ে তাড়িয়ে দিয়েছি, মানে হাঁটিয়ে দিয়েছি। তাহলে কী হলো? এটা যে কোনো একটা অ্যালডিহাইড হলো। এবার আমি Hকে হাঁটিয়ে দিলাম, দুটো R হলো, তাহলে এটা একটা কিটোন। তাহলে এটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা যে কোনো অ্যালডিহাইড, আর এটা কিটোন। আচ্ছা এই যে আমি এই যে সিরিজটাতে গেলাম, এতে আমার নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ার কীরকম পরিবর্তন হচ্ছে সেটা আমরা একটু দেখতে চাইছি। এটা পরীক্ষায় ভীষণ আসে, খুব ইম্পর্টেন্ট। যারা প্রশ্ন করে তাদের কাছে এইটা খুব হট টপিক। চলো আমরা দেখব যে নিউক্লিওফাইল, দেখো আমরা বললাম যে নিউক্লিওফাইল C ডবল বন্ডেড ও আছে, এখানে ডেল্টা, এখানে একটা প্লাস আছে। নিউক্লিওফাইল কোথায় অ্যাড করবে? নিউক্লিওফাইল এখানটা অ্যাড করবে। ঠিক আছে, নিউক্লিওফাইল কোথায় অ্যাড করবে? কার্বনে। নিউক্লিওফাইল কার্বনে অ্যাড হবে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা নিউক্লিওফাইল কার্বনে অ্যাড হবে। আচ্ছা অদ্ভুত হচ্ছে, নিউক্লিওফাইল তো নেগেটিভ চার্জ, তাহলে যে কার্বনে পজিটিভ চার্জ বেশি থাকবে অবভিয়াসলি তার উপর আরও বেশি করে অ্যাট্রাক্ট করবে, তাই তো? তাহলে সে যদি পজিটিভ চার্জ তার কাছে বেশি থাকে, তাহলে সেখানে রিয়াকশনটা আরও ফাস্টার হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে আর নাম্বার 2 পয়েন্ট, যেহেতু নিউক্লিওফাইলের নিশ্চয়ই একটা সাইজ আছে, তাহলে কোনো যদি বাল্কি বা কোনো মোটা গ্রুপ যদি সেখানে বসে থাকে কার্বনের দুপাশে, তাহলে সেখানে অ্যাটাকটা কী হবে? একটু কষ্ট হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তোমার কাছে একটা দরজা আছে, তোমাকে বলা হলো তুমি দরজা দিয়ে ঢুকছো, এবার দরজার পাশে দুজন রোগালোক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, 3টে সিচুয়েশন কল্পনা করো যেখানে দুটো রোগালোক দাঁড়িয়ে আছে। এবার একটা রোগালোক বেরিয়ে সেখানে একজন মোটা লোক দাঁড়িয়ে আছে, আবার আরেকজন মোটা রোগালোক বেরিয়ে সেখানে দুজন মোটা লোক দাঁড়িয়ে আছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি যখন দরজার মধ্যে ঢুকবে কোন দরজা দিয়ে ঢোকা তোমার সহজ হবে? যেখানে দুটো রোগালোক দাঁড়িয়ে আছে। যখন একটা রোগালোক একটা মোটা লোককে প্রতিস্থাপিত করলো, একটা মোটা লোক যখন রোগালোককে প্রতিস্থাপিত করলো, তোমার ঢুকতে একটু হলেও কষ্ট হবে, তাই তো? আর যখন দুটো রোগালোককে আমি দুটো মোটা লোক দিয়ে সরিয়ে দিলাম, তাহলে অবভিয়াসলি সেখানে তোমার ঢুকতে আরও বেশি কষ্ট হবে, তাই তো? এইখানে দেখো, তাহলে আমাদের দুটো ফ্যাক্টর কাজ করে। প্রথম ফ্যাক্টর হচ্ছে আমার ইলেকট্রনিক ফ্যাক্টর,
তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর, 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে স্টেরিক ফ্যাক্টর বা সাইজ ফ্যাক্টর। তাহলে আমি এদের রিঅ্যাক্টিভিটি যে ডিটারমাইন করব বা রিঅ্যাক্টিভিটির সিকোয়েন্সটা যে বের করবো, সেটা যেমন দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, তার কার্বনিল কার্বনের পজিটিভ চার্জ সেটা বেশি না কম, এটাকে আমরা ইলেকট্রনিক ফ্যাক্টর বলবো। আর নাম্বার 2 সেটা হচ্ছে কার্বনিল কার্বনের দুপাশে যে গ্রুপগুলো আছে তাদের সাইজ ফ্যাক্টর। আচ্ছা, প্রথমে আমি ইলেকট্রনিক ফ্যাক্টরটা একটু বলি। চলো প্রথমে ইলেকট্রনিক ফ্যাক্টর বলা যাক। আচ্ছা দেখো, এখানে এইচ আছে, তাই তো? এখানে এইচ আছে। আচ্ছা, এইচের কি কোনো এফেক্ট আছে জেনারেলি? অ্যাকচুয়ালি এইচের কোনো এফেক্ট নেই, মানে সে রেজোনেন্সও যেতে পারে না, সে তার ইন্ডাকটিভ এফেক্ট থাকলেও সেটা ভীষণ ভীষণ কম, আমরা নগণ্য বলেই ধরি। তাহলে এখানে এই যে তার ডেল্টা প্লাস ক্যারেক্টার, সেটা কোনোভাবেই প্রভাবিত হচ্ছে না। তাছাড়া হাইড্রোজেনের সাইজও ছোট, হাইড্রোজেন তো খুব একটা বিশাল বড় নয়, সবচেয়ে ছোট এলিমেন্ট তো হাইড্রোজেন। সেই জন্য এখানে নিউক্লিওফাইল দেখো, প্রথমত আবার বলছে এখানে পজিটিভ চার্জকে কোনো রকম হ্যাম্পার করছে না, আর দ্বিতীয়ত হাইড্রোজেনের সাইজ খুব ছোট, তাই নিউক্লিওফাইল খুব সহজে এখানে অ্যাটাক করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি এবার অ্যালডিহাইডে যাই। দেখো, অ্যালডিহাইডে একটা আর গ্রুপ আছে। আচ্ছা, আমি একটু চিন্তা করি আর গ্রুপের কী এফেক্ট আছে। আর গ্রুপের তো কোনো রেজোনেন্স এফেক্ট নেই, তাহলে কী এফেক্ট আছে? আমরা জানি 11-এ পড়েছি এর একটা ইন্ডাকটিভ এফেক্ট আছে। আচ্ছা, ইন্ডাকটিভ এফেক্ট সেটা কী এফেক্ট? সেটা হচ্ছে প্লাস আই এফেক্ট। প্লাস আই কি? এর হচ্ছে প্লাস আই। প্লাস আই মানে হচ্ছে সে ইলেকট্রনকে ঠেলে দেয়, এটাকে বলি আমরা ইলেকট্রন পুশিং এফেক্ট, বা ইলেকট্রন সে কী করবে? ঠেলে দেবে নিজের থেকে। গ্রুপে পড়ে, হ্যাঁ, পুশিং গ্রুপে পড়ে, বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপও আমরা বলতে পারি। তাহলে এইটা যেহেতু সে পুশ করে দিচ্ছে, তাহলে এর খেয়াল করে দেখো, এখানে যে ডেল্টা প্লাস ছিল সেটা কিছুটা হলেও নিউট্রালাইজ হবে, কারণ ইলেকট্রনকে যখন আমি পুশ করে দিচ্ছি, আমার ইলেকট্রনগুলো কার্বনের কাছাকাছি চলে যায়, তাই তো? তাহলে এই বন্ধনের ইলেকট্রনগুলো যখন কার্বনের কাছাকাছি যাচ্ছে, তখন এক মিনিট, তাহলে সে যখন বন্ধনের কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে কি করবে? এই ডেল্টা প্লাস ক্যারেক্টারটাকে কিছুটা হলেও নিউট্রালাইজ করে দেবে বা প্রশমিত করে দেবে। তাহলে কি প্লাস চার্জ কিছুটা কমে গেল, তাই তো? তাহলে আমি যখন ফর্মালডিহাইড থেকে অ্যালডিহাইডে গেলাম, আমার প্লাস চার্জ কিছুটা কমে যাবে। তাহলে কিছুটা যদি কমে যায়, তাহলে অবভিয়াসলি বা নিশ্চয় নিউক্লিওফাইল এখানে একটু কম অ্যাটাক করবে, তাই তো? এছাড়া আমি তোমাকে এই যে মোটা লোকের উদাহরণটা দিলাম, দেখো মোটা লোক এখানে আর এইচ ছোট ছিল, সেই জায়গাটা মোটা লোক ঢুকে গেছে, তাহলে এখন ঢুকতে কিছুটা হলেও তো কষ্ট হবে, তাই না? তাহলে আমরা দেখলাম যখন ফর্মালডিহাইড থেকে আমি অন্য কোনো অ্যালডিহাইডে গেলাম, যেমন সে ফর অ্যাসিড অ্যালডিহাইড, এখানে আর ইকুয়াল টু CH3, তাহলে অবভিয়াসলি এর রিয়াকশন রেট ফর্মালডিহাইড থেকে কম হবে। আচ্ছা, এবার কিটোনে যাই। বুঝতেই পারছো কিটোনের ক্ষেত্রে দুটো মোটা মোটা লোক আছে, তাহলে দরজা দিয়ে ঢুকতে আরও বেশি কষ্ট হবে। আচ্ছা, এছাড়া যেহেতু দুটোরই প্লাস আই এফেক্ট আছে, তাই এখানে পজিটিভ চার্জটা অ্যালডিহাইডের তুলনায় অনেক বেশি প্রশমিত হবে, যার জন্য এখানে ডেল্টা প্লাস ক্যারেক্টার অনেক কমে যায়, তাই নিউক্লিওফাইল কিটোনে খুব কষ্ট করে অ্যাটাক করতে পারে। দুটো বড় বড় গ্রুপ, সাইজ ফ্যাক্টর আর ইলেকট্রনিক ফ্যাক্টর। তাহলে আমার রিঅ্যাক্টিভিটি সিকোয়েন্স কী হবে? এ সবচেয়ে বেশি, তারপরে এ, তারপর হচ্ছে ও। তাহলে আমি সহজ কথায় বলে দিলাম, ফর্মালডিহাইড সবচেয়ে রিঅ্যাক্টিভ, নাম্বার 2 যে কোনো অ্যালডিহাইড, তারপরে এবং অ্যালডিহাইডের আর গ্রুপ যত বাড়বে তার কিন্তু রিঅ্যাক্টিভিটি তত আস্তে আস্তে কমতে থাকবে, এবং তার ডিগ্রি যত বাড়বে, তার প্লাস আই এফেক্ট যেহেতু বাড়বে, সেজন্য তার রিঅ্যাক্টিভিটি তত কমতে থাকবে। আর কিটোন হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ, কেন? বিকজ ইট হ্যাভ টু বাল্কি অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? এবং তার যেহেতু প্লাস আই এফেক্ট আছে, সেই জন্য তার ডেল্টা প্লাস ক্যারেক্টারটা কম। ঠিক আছে, তাহলে এটা প্রথম পয়েন্ট। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলি, এইখানে আরেকটা পয়েন্ট খুব পরীক্ষায় মানে দিচ্ছে ইদানিং, তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে গেলে ওরা দেখতে পাবে, সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড আর অ্যালিফেটিক অ্যালডিহাইডের মধ্যে রিঅ্যাক্টিভিটির তুলনা করতে দেয়। চলো আমরা একটু দেখি অ্যারোমেটিক অ্যালডিহাইড আর অ্যালিফেটিক অ্যালডিহাইড কোনটা বেশি সক্রিয়। আচ্ছা, আমি একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড আঁকছি। ধরো আমার কাছে একটা বেঞ্জিন রিং আছে, বেঞ্জিন রিংয়ে আমি একটা C ডাবল বন্ডেড O একটা H দিলাম। এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, কারণ কেন? এখানে বেঞ্জিন রিংয়ের সাথে এটা আছে। খেয়াল করে দেখো, এই যে বেঞ্জিন রিং, এই যে কার্বনটা, এটা তো ডেল্টা প্লাস আমরা জানি, তাই তো? তাহলে ডেল্টা প্লাস হলে কী হবে? সে কী করবে? বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টানবে, কারণ এর এখন ইলেকট্রন নেগেটিভিটি বেড়ে গেছে। তাই এখানে বেঞ্জিন তখন কি করবে? একটা আউটরিং রেজোনেন্স, এটাকে বলি আমরা আউটরিং রেজোনেন্স দেখাবে। তার মানে CHO গ্রুপটার তখন
মাইনাস আর এফেক্ট। মাইনাস কেন? বিকজ হি ইজ অ্যাকসেপ্টিং দ্য ইলেকট্রন। যে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে আমরা বলি তার মাইনাস আর এফেক্ট আছে, আর যে দান করে আমরা বলি তার প্লাস আর এফেক্ট আছে। তাহলে বেঞ্জিনের এখানে কোন এফেক্ট? প্লাস আর এফেক্ট। আর যেহেতু সিএইচও গ্রুপ যেহেতু ইলেকট্রনকে টানছে, কেন টানছে তুমি দেখে নাও, যেহেতু তাদের মধ্যে একটা ডেল্টা প্লাস ক্যারেক্টার আছে। যাদের মধ্যে এরকম ডেল্টা প্লাস ক্যারেক্টার বা সরাসরি প্লাস ক্যারেক্টার আছে তাদের কিন্তু সবারই মাইনাস আর এফেক্ট আছে। তোমরা একটু 11টা দেখে নেবে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে ছিল। তাহলে আমি কি করতে পারি? আমি ইলেকট্রনকে এখন এখানে দিতে পারি। তাহলে অবভিয়াসলি আমি পরের যে রেজোনেটিং স্ট্রাকচার আঁকবো, সেটা এরকম হবে। এটা এখান থেকে চলে গেল, এটা হলো সি, এখানে ডবল বন্ড হলো, এটা সিঙ্গেল বন্ড, এটা ও মাইনাস, এখানে এইচ, এখানে একটা প্লাস হলো, এখানে হলো, এখানে হলো, তাই তো? কারণ এখান থেকে যেহেতু বন্ড চলে গেছে তাহলে এই কার্বনের একটা ইলেকট্রন কমে গেল, দুটো ইলেকট্রন কমে গেল, তাহলে তার মধ্যে একটা প্লাস চার্জ তৈরি হবে, ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। আর এটা এখন দেখো ষষ্ঠক পূর্তি, এর এখন সেক্স স্টেট আছে। এখন দেখো ইলেকট্রন, এবার এর মধ্যে রেজোনেন্স হবে। পরের রেজোনেটিং স্ট্রাকচার এইভাবে আমি আঁকবো, এখানে প্লাস আসবে, বন্ড এখানে আসবে, এখানে আসবে, এটা ডবল বন্ড হবে, এটা সি হবে, এটা ও মাইনাস হবে, এখানে এইচ হবে। ঠিক আছে, তাহলে পরের রেজোনেটিং স্ট্রাকচার এখানে আঁকলাম, এখানে প্লাস আসলো, এখানে ডবল বন্ড সি, এখানে ও মাইনাস, এখানে এইচ, আর এখানে বন্ড হলো, এখানে বন্ড হলো। পরেরটা এবার ব্যাক রেজোনেন্সে যাবে, এটা আবার ফিরে আসলো আবার আগের জায়গায়। তারপর আলটিমেটলি কী হলো? আমি রেজোনেন্স করলাম। তো রেজোনেন্স করে আমি কী প্রমাণ করতে চাইছি? দেখো রেজোনেন্স করে আমি দুটো জিনিস প্রমাণ করতে চাইছি। প্রথমত এর যে ডেল্টা প্লাস ক্যারেক্টার, যেহেতু সে ইলেকট্রনকে নিচ্ছে, সেটা সামহাও না, এ লট, মানে অনেকটা বেশি পরিমাণে নিউট্রালাইজ হয়। তাহলে এর আর এফেক্ট, তাহলে বেঞ্জিনের প্লাস আর এফেক্ট কী করতে পারে? তার ইলেকট্রনের যে ঘনত্ব সেটা কার্বনের দিকে পুশ করে দিচ্ছে, তাই তো? রেজোনেন্স এফেক্টের সাহায্যে। তাহলে রেজোনেন্স এফেক্টের সাহায্যে যদি পুশ করে, তার ডেল্টা প্লাস ক্যারেক্টার কিন্তু প্রচুর পরিমাণে কমে যায়। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ফিনাইল গ্রুপ, এটা কিন্তু ইটসেলফ একটা ভেরি বাল্কি গ্রুপ, প্রচণ্ড বাল্কি। আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে দুটো ফ্যাক্টর কাজ করে। নাম্বার 1 একটা হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর, আর নাম্বার 2 একটা হচ্ছে তোমার সাইজ ফ্যাক্টর। ফিনাইল গ্রুপ ভীষণ বাল্কি, ঠিক আছে? তাহলে ভীষণ বাল্কি হওয়ার জন্য তাহলে সেখানে এফেক্টটা তোমার বিশাল বেশি হবে, সাইজ এফেক্টটা। আর 2 নাম্বার, যেহেতু এখানে প্লাস আর এফেক্ট কাজ করছে, যেটা ইন্ডাকটিভ এফেক্টের থেকেও বেশি কার্যকরী, তাই এখানে রিঅ্যাক্টিভিটি অনেক অনেক কমে যাবে। তাহলে রিঅ্যাক্টিভিটি অনেক কমার কারণ কি বললাম? দুটো কারণ। প্রথমত হচ্ছে বেঞ্জিন রিংয়ের প্লাস আর এফেক্ট, আর কার্বনিল গ্রুপের মাইনাস আর এফেক্ট। সেটা কি করছে? কার্বনিলের যে প্লাস চার্জ সেটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে, আর এই যে ফিনাইল গ্রুপ এটা কিন্তু অনেকটা বড় সাইজে, সেই জন্য বিক্রিয়াটা অনেক অনেক স্লো হয়ে যায়। তাহলে আমরা কনক্লুশন কি আসতে পারি? আমরা কনক্লুশনে আসতে পারি অ্যারোমেটিক অ্যালডিহাইড ইজ ফার লেস রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু অ্যালিফেটিক অ্যালডিহাইড। মানে অ্যালিফেটিক অ্যালডিহাইড বা কিটোরেন থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইড অনেক কম রিঅ্যাক্টিভ। আচ্ছা চলো, তাহলে এটা বোঝা গেল, এটা আমাদের কনক্লুশন। আচ্ছা এবার পরেরটা আমি দেখি। আচ্ছা এবার দেখো আমি কি করছি। এইটা কিছুদিন আগেও সম্ভবত নিট বা জয়েন্টে দিয়েছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। দেখো এখানে আমি কতগুলো গ্রুপ ঢোকাচ্ছি। কি করলাম? প্যারানাইট্রোবেনজালডিহাইড, প্যারামিথক্সিবেনজালডিহাইড, ঠিক আছে? আচ্ছা 1,4 বেঞ্জিন 1,4 ডাইকার্বালডিহাইড, ঠিক আছে? আচ্ছা আর লাস্ট একটা, বেশি করার দরকার নেই। আচ্ছা ধরো এই চারটে তোমার কাছে অ্যালডিহাইড আছে। এবার তোমাকে যদি বলা হয় যে এদের নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ার ক্রম লেখো, অবভিয়াসলি আমি ধরলাম ডিসেন্ডিং অর্ডারে, মানে সবচেয়ে বেশিকে তারপরে আস্তে আস্তে ডিসেন্ড করছি, মানে উপর থেকে নিচে নামছি, ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছি। আচ্ছা আমাকে দেখতে হবে, দেখো প্রত্যেকের মধ্যে বেঞ্জিন রিং কমন আছে, সিএইচও কমন আছে, তাই এখানে বেঞ্জিন রিংয়ের কোনো এফেক্ট আমি ধরবো না। এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে একটা নাইট্রো গ্রুপ আছে, এখানে একটা ওএমই গ্রুপ আছে, এখানে একটা সিএইচও গ্রুপ আছে, এখানে একটা এমই গ্রুপ আছে।
যখনই এরকম টাইপের কোনো কোশ্চেন দেবে তখন আমি চিন্তা করবো এই গ্রুপগুলো কি কোনো এফেক্ট আছে, তারা কি প্লাস চার্জকে বাড়াতে পারে বা কমাতে পারে, সেটা আমরা একটু চিন্তা করব। দেখো এটা করার জন্য আমাকে ক্লাস 11-এর একটু জেনারেল অর্গানিক কেমিস্ট্রি একটু মাথায় রাখতে হবে। এটার কি চার্জ? অবভিয়াসলি প্লাস চার্জ। তাহলে প্লাস চার্জ এবং যেহেতু প্যারা পজিশন আছে সেখানে এইখান থেকে এইখানে অনেকটা দূর, কিন্তু 1 2 3 4 কার্বন পরে ইন্ডাকটিভ এফেক্ট আমরা অতটা চিন্তা করবো না, কারণ ইন্ডাকটিভ এফেক্ট যত দূরত্ব বাড়ে সেটা কিন্তু তত কমতে থাকে। তা 1 নাম্বার থেকে 4 নাম্বার কার্বনে এদের ইন্ডাকটিভ এফেক্ট খুবই কম, তাই ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে আমরা অত চিন্তা করবো না। আমরা তাহলে কী এফেক্ট নিয়ে চিন্তা করবো? আমরা অ্যাকচুয়ালি তার আর এফেক্ট নিয়ে চিন্তা করবো। ইন্ডাকটিভ এফেক্ট কাজ করলেও সেটা খুব কম। দেখো এখানে প্লাস চার্জ আছে এবং তোমরা জানো যেহেতু প্লাস চার্জ থাকবে তাহলে এই ইলেকট্রনটা নিজের দিকে টানবে, তাহলে টানলে আমরা বলতে পারি নাইট্রো গ্রুপের একটা প্লাস আর এফেক্ট কাজ করে এবং সেটা প্রচণ্ড শক্তিশালী, যেহেতু একটা প্লাস পুরো চার্জ আছে। নাইট্রো গ্রুপের নাইট্রো গ্রুপের মাইনাস আর খুব শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী। ঠিক আছে, আচ্ছা এবার ওএমইতে আসি। ওএমই ভালো করে খেয়াল করো, আমি বলেছি এত দূরে ইন্ডাকটিভ এফেক্ট খুব কম হয়, কিন্তু যেহেতু তার লোন পেয়ার আছে, যাদের মধ্যে এরকম লোন পেয়ার থাকবে তারা কিন্তু ইলেকট্রন ডোনেট করবে, তাই এর কিন্তু প্লাস আর এফেক্ট আছে। ঠিক আছে, আচ্ছা সিএইচও তো আমি আরেকটা সিএইচও ঢুকিয়েছি এবং তুমি জানো যে সিএইচওর কী এফেক্ট আছে? মাইনাস আর এফেক্ট আছে। এক্ষুনি আমি করে দেখালাম, যেহেতু সিএইচও এর যা হবে এরও তাই হবে। কিন্তু মিথাইলের কী এফেক্ট আছে এই জায়গাটায়? অ্যাকচুয়ালি মিথাইলের এখানে দুটো এফেক্ট আছে। প্রথম এফেক্ট হচ্ছে প্লাস আই, আরেকটা হচ্ছে হাইপার কনজুগেটিভ এফেক্ট। ঠিক আছে, তা দুটোই কি করবে? এই ইলেকট্রনের যে ঘনত্ব সেটাকে ওরা বাড়িয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মাইনাস আর হলে কি হয়? মাইনাস আর হলে সে কী করবে? বেঞ্জিনের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টানবে। তাহলে নিজের দিকে যদি টানে তার মানে কি বেঞ্জিনের এখন ইলেকট্রন ঘাটতি হলো, তাহলে সে কী করবে? এর সঙ্গে রেজোনেন্সে ঢুকতে পারবে না বা কম ঢুকবে। ঠিক আছে, তাহলে কম ঢুকলে তার যে ডেল্টা প্লাস ক্যারেক্টার সেটাকেও সে নিউট্রালাইজ কম করতে পারবে। তার মানে আমি বলতে পারি এখানে তার ডেল্টা প্লাস ক্যারেক্টারটা সবচেয়ে বেশি, যেহেতু তার মাইনাস আর এফেক্ট সবচেয়ে বেশি। আবার বলছি মাইনাস আর মানে কি? ইলেকট্রনকে নিজের দিকে টানা। আর নাইট্রো গ্রুপের তীব্র মাইনাস আর এফেক্ট আছে, তাহলে সে কী করবে? বেঞ্জিনের যে পাই ইলেকট্রন ক্লাউড, এই যে বেঞ্জিনের পাই ইলেকট্রন ক্লাউডটা কেমন হয়? বেঞ্জিনের পাই ইলেকট্রন ক্লাউড তোমরা এরকম জানো, এরকম, তাই তো? এরকম বেঞ্জিনের উপরে থাকে নিচে থাকে। তাহলে সে কী করবে? যদি কোনো একটা গ্রুপ যদি এখানে থাকে জি, সে কী করবে? নিজের দিকে যদি টানে তার ইলেকট্রন ক্লাউডটা এর দিকে সরে যাবে। তাহলে যদি সরে যায় তাহলে অবভিয়াসলি এখন যে কাউন্টার রেজোনেন্স সেটা কিন্তু কম হবে। দেখো এদিকেও কিন্তু রেজোনেন্স হওয়ার কথা, আবার এদিকেও রেজোনেন্স হওয়ার কথা, কিন্তু যেহেতু এর প্লাস চার্জ আছে তাই বেশি রেজোনেন্স এদিকে হবে। হওয়ার জন্য অটোমেটিক্যালি এর প্লাস চার্জ কিন্তু এখন আর কমবে না, কারণ এইদিকে রেজোনেন্সটা কম হচ্ছে। আচ্ছা উল্টো দিকে চিন্তা করো, এখানে ওএমই গ্রুপটা আছে। ওএমই গ্রুপটা কী করবে? তার তো ইলেকট্রন ডোনেট করছে, তার মানে কি আরও বেশি করে রেজোনেন্স হচ্ছে। তার মানে কি এইটা যখন এদিকে রেজোনেন্স হচ্ছে এই দিকের রেজোনেন্সটা রিইনফোর্স করে, মানে দুটো অ্যাড হয়ে যায়, যার ফলে তার ডেল্টা প্লাস ক্যারেক্টারটা আরও কমে যায়। আচ্ছা সিএইচওর ক্ষেত্রে উল্টো, তাহলে এইটা যেহেতু মাইনাস আর, তাহলে এর মাইনাস অবভিয়াসলি পজিটিভ চার্জটাকে বাড়াবে একটু। আর এর ক্ষেত্রে যেহেতু ইন্ডাকটিভ এফেক্ট আছে সেটাও আবার দেখো এদিকে হচ্ছে, তার মানে কি রিইনফোর্স হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এইটুকু তো বুঝলাম। এবার দেখি কীভাবে রিঅ্যাক্টিভিটি সিকোয়েন্সটা আমরা বলবো। দেখো যেহেতু মাইনাস আর এফেক্ট কী করছে? তার প্লাস চার্জটাকে বাড়াচ্ছে এবং আর এফেক্ট ইন্ডাকটিভ এফেক্টের থেকে অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, সেই জন্য এইখানে প্লাস চার্জ সবচেয়ে বেশি, সেই জন্য এইখানে এ সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হবে, নাম্বার 1। নাম্বার 2, এইখানে দেখো সিএইচওরও কিন্তু মাইনাস আর এফেক্ট আছে, তাহলে আবার সিএইচওর মাইনাস আর এফেক্ট নাইট্রো গ্রুপের মাইনাস আর এফেক্টের থেকে কম। তোমরা দেখবে এগুলো সব একটু অ্যাকচুয়ালি 11-এর জিনিস। তাহলে সেকেন্ড হবে রিঅ্যাক্টিভিটি এর হবে। নাম্বার 3, খেয়াল করে দেখো এর কিন্তু আই এফেক্ট আছে বা এইচ এফেক্ট আছে, আর এখানে কি আছে? রেজোনেন্স এফেক্ট আছে। আমি এক্ষুনি বললাম রেজোনেন্স এফেক্ট তোমার ইন্ডাকটিভ এফেক্ট থেকে অনেক বেশি শক্তিশালী। আর যেহেতু প্লাস আর হচ্ছে কী করবে? এটা রিইনফোর্স করবে, মানে বাড়িয়ে দেবে রেজোনেন্সটাকে, যার জন্য এর পজিটিভ চার্জটা বেশি কমে যাবে এখানটায়, তাই এ হচ্ছে সবচেয়ে কম হবে আর এটা তারপরে হবে। তাহলে এটা যদি আমি 1 ধরি, এটাকে যদি আমি 2 ধরি, এটাকে যদি আমি 3 ধরি, এটাকে যদি আমি 4 ধরি, তাহলে সবচেয়ে বেশি কে রিঅ্যাক্টিভ হবে? 1, গ্রেটার দেন 3, গ্রেটার দেন 4, গ্রেটার দেন কী হবে তোমার? 2। ঠিক আছে, সো দিস ইজ দ্য সিকোয়েন্স। তাহলে এইখান থেকে তোমরা দিলে যে কোনো কোশ্চেনের আনসার আশা রেখে করতে পারবে, কারণ এরকম প্রশ্ন প্রচুর জিজ্ঞেস করে, যেই মেইন বলো বা নিটে বলো, বা আমাদের এখন যেহেতু হায়ার সেকেন্ডারি প্যাটার্নও চেঞ্জ হচ্ছে, এখানেও এরকম টাইপের প্রশ্ন আসতেই পারে। তাহলে কি আবার বলছি কনক্লুশনে, সিম্পলি দেখবে যে গ্রুপটা আছে তার কি এফেক্ট আছে। তার যদি
মাইনাস আর থাকে বা মাইনাস আই থাকে, জেনারেলি প্যারা পজিশনে মাইনাস আই অতটা কাজ করে না, তাও আমি ধরতে পারি যে মাইনাস আই সামান্য কাজ করছে। তাহলে প্লাস মাইনাস আর বা মাইনাস আই থাকলে তার রিঅ্যাক্টিভিটি বাড়বে, আর যদি প্লাস আর বা প্লাস আই থাকে তাহলে রিঅ্যাক্টিভিটি কমে যাবে। যদি প্লাস আর হয় বেশি কমবে, প্লাস আই হলে আরও মানে একটু বাড়বে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা চলো এবার আমরা রিয়াকশানে ঢুকি, এটাই আমার এতক্ষণ বলার ছিল। এবার আমরা মেইন রিয়াকশানে ঢুকবো। আচ্ছা, রিয়াকশানে ঢোকার আগে আমি তোমাদের 4টে রিয়াকশান লিখবো, এগুলো কিভাবে হয় মেকানিজম, যেহেতু আমাদের সিলেবাসে নেই অতগুলো, তাই আমরা দু একটা যেগুলো দরকার সেগুলো বলবো। দেখো সাইনাইড বলে একটা যৌগ আছে, তোমরা জানো সাইনাইড খুব পয়জনাস হয়, কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে সাইনাইড কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। ঠিক আছে, তা আমি একটু হঠাৎ করে সাইনাইডে কেন আসলাম দেখতে পাবে। আমি আগে কতগুলো রিয়াকশান লিখি। দেখো সাইনাইডের প্রথম যে রিয়াকশানটা বলবো আমি, সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। ঠিক আছে, দেখো এর মধ্যে যদি আমি সিম্পলি জল ঢেলে দিই, কীরকম জল ঢালবো? লঘু অ্যাসিড ঢালবো। ঠিক আছে, তাহলে আমি যদি লঘু অ্যাসিড ঢালি, সাইনাইডকে আমরা একদম চোখ বুঝে COOH করতে লিখে ফেলবো। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করতে হয়, কিন্তু এই যে সিকোয়েন্স যে কটা রিয়াকশন লিখছি সব কটা ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে কী হলো, তোমার কাছে সাইনাইড আছে, তুমি কি করলে তার মধ্যে অ্যাসিড ঢেলে দিলে, অ্যাসিডটা অবশ্যই লঘু বা ডাইলিউট, তাহলে তুমি কী পাবে? সাইনাইডটা কী হয়? COOH। আবার বলছি মেকানিজম নেই, তা আমার জানার দরকার নেই, আমি সিম্পলি সাইনাইড থেকে COOH হয়। আচ্ছা, এবার ধরো আমি সাইনাইডকে পার্শিয়াল হাইড্রোলাইসিস করবো। পার্শিয়াল হাইড্রোলাইসিস করা, অ্যাকচুয়ালি পার্শিয়াল হাইড্রোলাইসিসের প্রোডাক্টটাকে আইসোলেট করা খুব কষ্টকর, তাই আমি এখানে পার্শিয়াল হাইড্রোলাইসিস না করে আমি এর মধ্যে দেবো H2O2 ইন প্রেজেন্স অফ NaOH। এইটা দিলে কি হয়? এই সাইনাইডটা তোমার অ্যামাইডে পরিণত হয়। ঠিক আছে, এছাড়া পার্শিয়াল হাইড্রোলাইসিস করলে এটা হয় মানে আংশিক, এটা পুরোপুরি তার আদ্র বিশ্লেষণ, আর আমি যদি তার আংশিক আদ্র বিশ্লেষণ করি তাহলে এটা হবে তোমার অ্যামাইড হবে। আচ্ছা, এবার পরের যে রিয়াকশনটা লিখবো এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। দেখো আমি যদি এর মধ্যে SnCl2 প্লাস HCl দিই, আর 2 নাম্বার আমি এর মধ্যে একটা লঘু অ্যাসিড দিয়ে দিই, তাহলে এই ভদ্রলোক কিসে পরিণত হয়? সাইনাইডটা তোমার অ্যালডিহাইডে পরিণত হয়, এবং এই বিক্রিয়াটার নাম হচ্ছে স্টিফেন নাইট্রাইল সিনথেসিস। ঠিক আছে, এবং স্টিফেন বিক্রিয়া বলে। আচ্ছা, এই সেম রিয়াকশান আমরা একটু অন্যভাবে করব। কীভাবে করব? আমরা ডাইবেল বলে এক জিনিস, একটা রিএজেন্ট আছে ডাইবেল। পুরো নাম কি? পুরো নাম হচ্ছে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ডাইবেলের পুরো নাম কি বললাম? ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা, এর গঠন কী হবে? দেখো ডাই মানে দুটো, আর বিউটাইল বিউটাইল। আচ্ছা, আইসো এটা হচ্ছে আইসোর গঠন, দেখো দিস ইজ আইসো। তাহলে বিউটাইল হলে একটা কার্বন দিলাম, দেখো H3, এখানে H দিলাম, এখানে H2, এটা হচ্ছে আইসোবিউটাইল। এটা ডাই মানে এটা দুবার আছে, তাহলে 2 দিলাম। ঠিক আছে, তাহলে দুবার দিলাম আইসোবিউটাইল। এবার আমি কি করলাম? অ্যালুমিনিয়াম দিলাম, দুবার দিলাম। এবার আমি এর মধ্যে কি দিলাম? অ্যালুমিনিয়াম দিলাম, আর হাইড্রাইড মানে এর মধ্যে H থাকবে। সো দিস ইজ ইয়োর ডাইবেল বা ডাই আইসোবিউটাইল। দেখো ডাই, এখানে ডাই, এটা হচ্ছে আইসোবিউটাইল গ্রুপ, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে এটা হচ্ছে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ভালো করে দেখো, আমাদের যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে এর সঙ্গে কিন্তু এর একটা পার্থক্য আছে। কীরকম পার্থক্য? এটা হচ্ছে 4 হাইড্রাইড ডোনার, 4টে হাইড্রোজেন মানে 4 হাইড্রাইড ডোনার। আর এখানে যেহেতু একটা হাইড্রোজেন আছে তাই এটা হচ্ছে 1 হাইড্রাইড ডোনার। শুধু তাই না, এখানে একটা বাল্কি গ্রুপ আমরা যোগ করেছি। ঠিক আছে, আচ্ছা কেন বাল্কি গ্রুপ যোগ করা যায় এখন জানার দরকার নেই, জাস্ট আমরা জানবো এটাই হচ্ছে ডাইবেল। আচ্ছা, ডাইবেল জেনারেলি যে বিক্রিয়া করে তার জন্য কিন্তু খুব কম টেম্পারেচার লাগে। তোমার জেনারেলি এটা আমরা কোনো বইতে দেখবে -30 আছে, আবার কোনো বইতে -80ও আছে, তো আমি ধরলাম -30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর 2 যেটা হয় সেটা দিয়ে জল দিয়ে ওয়ার্ক আপ করতে হয়, লাস্টে জল দিলেই এটা কিন্তু এই জিনিসটা তৈরি করে। বা বেটার হয় যে জল দেওয়ার থেকে তুমি যদি লঘু অ্যাসিড দাও এটা আরও বেটার, বলে লিখলাম। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? সাইনাইডের কতগুলো বিক্রিয়া লিখলাম। কেন লিখলাম এক্ষুনি বলছি, নিশ্চয়ই দরকার আছে, আমরা দেখছি কি দরকার। তাহলে সাইনাইড আছে আমার কাছে একটা RCN, আমার কাছে সাইনাইড আছে। সাইনাইডের মধ্যে আমি কি বললাম? সিম্পলি জল ঢেলে দেবো, জল মানে লঘু অ্যাসিড দেবো বা ডাইলিউট অ্যাসিড দেবো। সাইনাইড কী হবে? অ্যাসিড হবে। এটা মুখস্থ করি। আচ্ছা, আমি যদি সাইনাইডকে H2O2 NaOH দিই, বা কোনো বইতে পার্শিয়াল হাইড্রোলাইসিস লিখেছে, তবে H2O2 NaOH বেটার দিলে কি হবে?
CONH2 হবে বা অ্যামাইড হবে। আমি তার মধ্যে যদি SnCl2 HCl আর সেকেন্ড স্টেপে যদি H2O প্লাস দিই, আমার কী হবে, অ্যালডিহাইড হবে। বা এটাও খুব করা হয়, সেটা হচ্ছে আমি যদি ডাইবেল দিই, ডাইবেল হচ্ছে ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যেটা একটা বিজারক পদার্থ, সেটা কি করবে, তোমার একে অ্যালডিহাইডে পরিণত করবে। ঠিক আছে, এই চারটে লিখে নিলাম। কেন আবার বলছি, মেকানিজম জানার দরকার, এই চারটে একটু মুখস্থ করবো। মুখস্থ করলে দিয়ে তোমাদের পরীক্ষা অনেক উপকার হবে, বিশেষ করে এটা তো খুব আসে, ভীষণ আসে। আচ্ছা চলো, এবার আমি এর বিক্রিয়া বলছি। আচ্ছা, প্রথম যে বিক্রিয়াটা করাবো সেটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। এবার আমি বিক্রিয়াতে ঢুকছি আস্তে আস্তে। প্রথম যে বিক্রিয়া আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডিশন অফ HCN, হাইড্রোসায়ানিক অ্যাসিড। অ্যাডিশন অফ HCN, বোঝা গেল, হাইড্রোসায়ানিক অ্যাসিড। তবে জেনারেলি হাইড্রোসায়ানিক অ্যাসিড প্রচণ্ড বিষাক্ত, সেই জন্য অনেকে হাইড্রোসায়ানিক অ্যাসিডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের মেইন জানতে হবে, আমি HCN দিয়ে বলি। তাহলে তুমি দেখো, আগে তোমাকে যখন কোনো রিয়েজেন্ট দেবে কারোর সাথে বিক্রিয়া করার সময়, তুমি তার ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলটাকে আগে আইডেন্টিফাই করো। দেখো HCNকে তুমি মনে মনে এইভাবে কল্পনা করো। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এবার আমার কাছে একটা অ্যালডিহাইড বা কিটোন আছে, যাই থাকুক, অ্যালডিহাইড বা কিটোন, আমি বলেছি মেইনলি রিয়াকশনটা এখানে হয়। আচ্ছা, এখন আমার এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। দেখো কিছু মুখস্থ করতে হবে, একটু বুঝতে পারলেই হবে। আচ্ছা, এখন সাইনাইড আমি নিলাম, যেহেতু সাইনাইড আমার নিউক্লিওফাইল। এখন প্রশ্ন হচ্ছে, সাইনাইড একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট মানে কারা, যাদের অল্টারনেট সাইড দিয়ে তারা অ্যাটাক করতে পারে। তারা কার্বন দিয়ে অ্যাটাক করতে পারে, নাইট্রোজেন দিয়েও এখানে অ্যাটাক করতে পারে। বোঝা গেছে? তাহলে এখন কথা হচ্ছে কোন সাইডটা দিয়ে অ্যাটাক করবে, সেটা একটা বড় প্রশ্ন। নাইট্রোজেন দিয়ে করবে না কার্বন দিয়ে করবে? আচ্ছা, এইটা জানার জন্য আমাদের মেইনলি দরকার হার্ড সেন্টার আর সফট সেন্টার। এটা সিলেবাসে নেই, তাও আমি তোমাদের ছোট্ট করে বলে রাখি। অ্যাকচুয়ালি এই যে কার্বনটা, এটা একটা সফট সেন্টার। ঠিক আছে, সফট কেন মনে রাখবে, পুরো পজিটিভ চার্জ হলে সেটা একটা হার্ড সেন্টারে পরিণত হয়। যেখানে একটা ডেল্টা প্লাস আছে, তাই এটা একটা সফট সেন্টার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবভিয়াসলি নাইট্রোজেন। তাহলে যেহেতু নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেনের মধ্যে নেগেটিভ চার্জটা বেশি বলে আমি কল্পনা করতে পারি। তাহলে যেখানে আবার বলছি চার্জ কম, সেটা হচ্ছে সফট, আর যেখানে চার্জ বেশি সেটা আমি জেনারেলি হার্ড বলে ধরি জেনারেলি। তাহলে কার্বনের এখানে পজিটিভ চার্জ, আর এখানে কার্বনের মধ্যে নেগেটিভ চার্জ, তাহলে অবভিয়াসলি একটু কম হবে, কারণ নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এইটা হচ্ছে সফট সেন্টার, আর এটা হচ্ছে তোমার হার্ড সেন্টার। ঠিক আছে, কি এখন জানার দরকার নেই, সেটা যদি SN1 SN2 পড়ো, সেখানে তোমাদের টিচার আছে, তারা বলে দেবে। শুধু মনে রেখো, চার্জ যদি পুরো হয় সেটা হার্ড হয়, আর যদি চার্জ পার্শিয়াল হয় তাহলে সেটা হচ্ছে তোমার সফট হয়। তাহলে এখানে কার্বনের মধ্যে নেগেটিভ চার্জ বেশি হবে না নাইট্রোজেনের মাথায় বেশি হবে? অবভিয়াসলি কার্বনের মাথায়। তাহলে এখানে অ্যাটাকটা করবে কে? এই কার্বন অ্যাকচুয়ালি সফট ইন্টারাকশন ইজ বেটার দেন হার্ড সফট ইন্টারাকশন। ঠিক আছে, কী বললাম? সফট মানে SS ইন্টারাকশন ইজ বেটার দেন সফট হার্ড ইন্টারাকশন। এটাকে শ্যাপ প্রিন্সিপাল বলে, সফট হার্ড অ্যাসিড বেস রুল। যাই হোক, ঠিক আছে, আমরা কী দেখবো আবার মনে রাখছি, বলছি সফট বা হার্ড ইন্টারাকশন ইজ বেটার দেন সফট হার্ড ইন্টারাকশন। ঠিক আছে, আচ্ছা চলো, তাহলে কি করলাম আমরা? সাইনাইড নিলাম। আমরা এর মধ্যে কি দিলাম? আমরা এর মধ্যে দিলাম HCN। আমরা এর মধ্যে কি দিলাম? HCN। তাহলে HCN এর আমি মনে মনে কল্পনা করলাম, আই হ্যাভ এ CN মাইনাস। এইচও আছে, এইচ নিয়ে এত চিন্তা করতাম না। তুমি আগে দেখো, আমি যে মেকানিজম বলেছিলাম সেই মেকানিজমটাকে ফলো করছি। দেখো সি এখানে অ্যাটাক করবে, যেহেতু এটা নিউক্লিওফাইল। খেয়াল করে দেখো, আমি NO মাইনাস নিয়েছিলাম। সেটা কি করবে? এই কার্বনে যে ডেল্টা পজিটিভ তাকে অ্যাটাক করবে। তাহলে কার্বনের যোজ্যতা তো তোমার কত হয়ে যাচ্ছে? কার্বনের যোজ্যতা হয়ে যাচ্ছে 5, হবে না? তাই এইখানে কি করবে? এখানে ইলেকট্রনগুলো চলে আসবে। তাহলে সে যদি এইখানে আসে, তুমি কি করবে? এখানে সাইনাইডটা লিখবে, CN বলে লিখবে, আর এখানে O মাইনাস লিখবে। খেয়াল করে দেখো, এখন H প্লাস কিন্তু আছে। ঠিক আছে, বা কোনো একটা সোর্স অফ, অনেক সময় এখানে কি হয়, OH মাইনাসও দেওয়া হয়, দিলে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়। আচ্ছা হোয়াট এভার, আমার কাছে ওয়াটারের সোর্স আছে, তখন এই O মাইনাসটা কী করবে? এই H প্লাসটাকে নিয়ে নেবে। ঠিক আছে, বলবে স্যার এখানে H প্লাস ওদের সামান্য H প্লাস আছে। তাহলে কি হলো? আলটিমেটলি আমার একটা OH পেলাম, আর একটা কি পেলাম? সাইনাইড পেলাম। তাহলে আমার কি ছিল? এই ছিল, আর আমি যখন তার মধ্যে HCN দিলাম, আমি এটা পেলাম। ঠিক আছে, এটাকে বলি আমরা সায়ানোহাইড্রিন।
ঠিক আছে, সায়ানোহাইড্রিন। ঠিক আছে, তাহলে কি হলো, আমার কাছে অ্যালডিহাইড বা কিটোন থাকুক, আমি যখন তার মধ্যে HCN দেবো, অনেক সময় NaCN দিয়েও রিয়াকশন করা হয়, আমি যদি তার মধ্যে বা লিথিয়াম সায়ানোবোরোহাইড্রেট দিয়েও রিয়াকশন করা হয়, তাহলে আমি যদি সায়ানাইড দিই, সায়ানাইডটা কী করবে, প্রথমে সায়ানাইডটা অ্যাটাক করবে C দিয়ে, দেখো সায়ানে কম্পাউন্ড হয়, আর Hটা এর সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, এই যে ইন্টারমিডিয়েট পেয়েছি, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ইন্টারমিডিয়েট। কেন প্রচণ্ড ইম্পর্টেন্ট, দেখো এই যে সায়ানাইড গ্রুপ, আমি তোমাকে এক্ষুনি 4টে বিক্রিয়া বলেছি, সায়ানাইড গ্রুপটাকে আমি কিন্তু 4টে বিক্রিয়া, 4টে না সরি 3টে বলেছি, আরেকটা সরি ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি এক্ষুনি বলে না দিচ্ছি। আপনি 4টেই বলে দিয়েছেন। 4টে বলেছেন না? আচ্ছা যাই হোক, আরেকটা হঠাৎ আমার মনে পড়লো যে এটাকে আমরা অ্যামিনো করতে পারি। ঠিক আছে, তাহলে এইটাকে আমি দেখো 4খানা প্রোডাক্ট তৈরি করতে পারি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা এক্সাম্পল দেওয়া যাক। স্যার সময় আমাদের হাতে আজকে একদম নেই, আচ্ছা। এক্সাম্পল কি আমরা দিতে পারবো? একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল। কয়েক সেকেন্ড আর আছে। আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার কাছে CH3COOH আছে, তুমি দিলে HCN, ভালো করে দেখো সাইনাইডটা এখানে অ্যাটাক করাও, হাইড্রোজেনটাকে এর সঙ্গে অ্যাড করে দাও, তার মানে কি পাবে, CH3C পাবে, এটা পাবে OH, এটা পাবে H, এটা হবে সাইনাইড। ভালো করে অ্যাসিমেট্রিক সেন্টার তৈরি হয়েছে। আচ্ছা এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম, আমি কি বললাম, জল ঢাললে সাইনাইডটা কি হয়ে যায়, তোমার অ্যাসিড হয়ে যায়। অ্যাকচুয়ালি OH অতটা রিয়াকশন করে না এই ক্ষেত্রে। তাহলে খেয়াল করে দেখো, আমি একটা অ্যাসিড পেয়েছি যার মধ্যে OH আছে, COH আছে, এটা আমাদের বিখ্যাত সেই ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, আমার ছিল অ্যাসিড অ্যালডিহাইড, আমি পেয়েছি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা দেখো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করতে পারো পরে। একদমই, আজকে এই পর্যন্তই থাকলো। আজকে যেটা তোমরা পড়লে, তোমরা যদি চাও তোমরা কিন্তু আবার ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এডুকেশন অনলাইন, তোমরা আবার দেখতে পারবে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিলেন সেগুলো স্যার তোমাদেরকে বলে দিয়েছেন, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে। অনেক ধন্যবাদ দেবো, আজকে স্যার আমাদের সঙ্গে ছিলেন ছোট জাগুলিয়া হাই স্কুল থেকে শরৎ চৌধুরী স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এত সুন্দর করে ওদেরকে পড়িয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। পরে এডুকেশন অনলাইনে তোমাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে।